হারার ভয়ে খেলে না, সেই কথা না বলে বলে সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন দেওয়া যাবে না। যেটাই হয় সেই জায়গায় তো আমরা হারি। হারবেন না কেন? যে চাঁদাবাজি করছেন হারার রাস্তা তো এমনি অনেক আগে প্রশস্ত করে রাখছে। তরুণ প্রজন্ম রায় দিয়ে দিয়েছে, কোন নব্য ফ্যাসিবাদ, নব্য জালিম সন্ত্রাসের অভয়ারণ্যে এই বাংলাদেশ আর হবে না। তারা বলেছিল ইপিজেড গঠন করে কর্মসংস্থান সৃষ্টি করবে, অথচ তারা সেই কাজ না করে বরং দেশকে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশে তারা পরিণত করেছিল। আবার তারা নতুন একটা কার্ড খেলা শুরু করছে। এই কার্ডের মধ্য দিয়ে টাকা কিন্তু নাই, কার্ড বেচা অলরেডি কেউ কেউ বড়লোক হওয়া শুরু করছে। জনগণকে বোকা ভাবিয়েন না। বাগেরহাটবাসী সজাগ আছে, প্রত্যন্ত অঞ্চলগুলোকে মা বোনকে সতর্ক করতে হবে। এই ফ্যাসিবাদের দোষরদের ফাঁদে পড়ে নিজেদের জীবনকে আবার নতুন কোন ফ্যাসিবাদের মুখে ফেলবেন না। হের পক্ষে রায় দেয়া মানে আজাদির পক্ষে রায় দেয়া, হের পক্ষে রায় দেয়া মানে নতুন সূর্যের উদয় ঘটানো, হের পক্ষে রায় দেয়া মানে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা। হের পক্ষে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে সংবিধানে। যত্রতত্র সংবিধান কাটাছেড়া করার সাহস আর কারো থাকবে না। হের পক্ষে রায় দিলে জনগণের মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার সংরক্ষিত হবে। হের পক্ষে রায় দিলে উচ্চ কক্ষ গঠিত হবে। হের পক্ষে রায় দিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষিত হবে। হের পক্ষে রায় দিলে রাষ্ট্রপতি চোর, হত্যাকারী, ছিনতাইকারী, দর্শকদের ক্ষমা করে দিতে পারবে না। হের পক্ষে রায় দিলে নির্বাচন কমিশনে ভারসাম্য রক্ষা হবে। হের পক্ষে রায় দিলে অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি রিফরমেশন হবে। সুতরাং যারা এই সংস্কারগুলো চায় না তারাই কেবল ন্যায়ের পক্ষে গণবিরোধী অবস্থান নিয়ে নিজেদের পতনের রাস্তাকে সুনিশ্চিত করেছে। পতনের ভয়ে ভীত বিহ্বল হয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। হারার ভয়ে খেলে না, সেই কথা না বলে বলে সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন দেওয়া যাবে না। যেটাই হয় সেই জায়গায় তো আমরা হারি। হারবেন না কেন? যে চাঁদাবাজি করছেন হারার রাস্তা তো এমনি অনেক আগে প্রশস্ত করে রাখছে। তরুণ প্রজন্ম রায় দিয়ে দিয়েছে, কোন নব্য ফ্যাসিবাদ, নব্য জালিম সন্ত্রাসের অভয়ারণ্যে এই বাংলাদেশ আর হবে না। এই বাংলাদেশে তারা দুইবার যখন ক্ষমতায় ছিল দুর্নীতির রাজ্যে পরিণত করেছিল। দুইবার ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। জামাত ইসলামীর তখন 2 জন মন্ত্রী ছিল, একাধিক এমপি ছিল পার্লামেন্টে। তাদের নামে এন্টি করাপশন কমিশন গঠন করে বারবার সার্চ করে এক সুতার টাকারও দুর্নীতি তারা খুঁজে পায় নাই। তাহলে ওই সময়ে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত দুর্নীতি কারা করেছিল? তারা বলেছে বেকারত্ব তারা দূর করবে। আমি তো দেখেছি 10 বছরে ক্ষমতায় থাকাকালীন ধারাবাহিকভাবে বেকারত্বের ঊর্ধ্বগতি ছিল। 2001 সালে তারা জনগণকে ইশতেহারে ওয়াদা করেছিল বেকার ভাতা প্রদান করবে। তাদের সময় বেকারত্বের হার বিগত সময়ের চাইতে সবচেয়ে বেশি ছিল। তারা বলেছিল কৃষকদের 5,000 টাকা ঋণ সুদ মুক্ত করে মওকুফ করে দেয়া হবে, কিন্তু তারা তাদের কথা রাখে নাই। তারা বলেছিল ইপিজেড গঠন করে কর্মসংস্থান সৃষ্টি করবে, অথচ তারা সেই কাজ না করে বরং দেশকে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশে তারা পরিণত করেছিল। আবার তারা নতুন একটা কার্ড খেলা শুরু করছে। এই কার্ডের মধ্য দিয়ে টাকা কিন্তু নাই, কার্ড বেচা অলরেডি কেউ কেউ বড়লোক হওয়া শুরু করছে। জনগণকে বোকা ভাবিয়েন না। বাগেরহাটবাসী সজাগ আছে, প্রত্যন্ত অঞ্চলগুলোকে মা বোনকে সতর্ক করতে হবে। এই ফ্যাসিবাদের দোষরদের ফাঁদে পড়ে নিজেদের জীবনকে আবার নতুন কোন ফ্যাসিবাদের মুখে ফেলবেন না। তারা ক্ষমতায় আসার আগে এখন পর্যন্ত 217 জন হত্যা করেছে। নিজের নেতাকর্মী যাদের কাছে নিরাপদ নয়, দেশের নাগরিক তাদের কাছে কিভাবে নিরাপদ থাকতে পারে? বিগত সময়ে তারা এই দেশের শ্রম শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তারা যুবকদের কাজে লাগায় নাই, বরং যুব শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল। সুতরাং আমরা বলতে চাই
নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনসাফ আর দুর্নীতিমুক্ত মানুষ প্রয়োজন। এই দেশে 1,20,000 কোটি টাকার উপরে প্রতি বছর বাজেট হয় সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের এই টাকাগুলো এই দুর্নীতিবাজ আমলা এবং যারা প্রশাসনে বসে থাকে তারা লুটে পুটে খায়, জনগণের দোরগোড়ায় এই 1,00,000 কোটি টাকার অধিক সেফটি নেট টাকা আমাদের কাছে আসে না। দুর্নীতিমুক্ত শাসক যদি আমার দেশে হয়, তাহলে এই টাকাগুলোর যদি যথাযথ ব্যবহার হয়, সোনায় বেঁধে দেয়া যাবে এই বাংলাদেশকে। রাস্তাঘাট বানানোর সাথে সাথে 1 বছর যেতে পারে না, রাস্তা দিয়ে চলতে পারে না, উপর থেকে বাজেট হয়, নিচ পর্যন্ত আসতে আসতে 5% থাকে না। আমরা ভুলি নাই হাওয়া ভবনে বসে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত টাকাগুলো কোথায় গিয়েছিল, দুর্নীতি কোথায় কোথায় হয়েছিল, নাইকো দুর্নীতির কথা আমরা কিন্তু ভুলি নাই। এখন যারা আবার বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবেন, তারা প্রমাণিতভাবে এ দেশকে বিপর্যস্ত করে ফেলেছে। আপনারা লক্ষ্য করেছেন আমরা কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। ইসলামী ছাত্র শিবির প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের আঙিনাগুলোকে মুক্ত করবে সন্ত্রাস চাঁদাবাজ থেকে। আমরা বলেছিলাম শিক্ষার পরিবেশ আমরা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করব। আমরা বলেছিলাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে আমরা পরিণত করব। আমরা আমাদের কথা রেখেছি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করছে না, আমরা অ্যালামনাইদের কাছ থেকে হাত পেতে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা ফান্ড নিয়ে আসছি, গভর্নমেন্টের কাছে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা উন্নয়নের জন্য টাকা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছি। ট্রান্সপারেন্সি নিশ্চিত করেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রজেক্টর দিয়ে প্রতি মাসে কি কাজ হয়, কত টাকা ফান্ডে এসেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব জাতির সামনে সংবাদ সম্মেলন করে বলেছি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ওপেন চ্যালেঞ্জ করেছি, 1 চাইরানা পয়সার দুর্নীতি যদি ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নামে দেখাতে পারো, তাহলে আমরা দায়িত্ব ছেড়ে দিব। এই চ্যালেঞ্জ শুধু ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামী ছাড়া বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সন্তানের কলিজায় এত সাহস নাই যে এই চ্যালেঞ্জ তারা দিতে পারে। ইসলামী ছাত্র শিবির মানুষদেরকে সেভাবে গড়ে তুলেছে। আজ যারা নির্বাচন করছে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে দাঁড়িপাল্লার পক্ষে, এই মানুষগুলো ইসলামী ছাত্র শিবির তিলে তিলে তৈরি করেছে, আজাদির সন্তানদের তৈরি করেছে, আগ্নেয়গিরির লাভা হিসেবে তাদের তৈরি করেছে। সুতরাং আমরা এই বাংলাদেশে যদি কেউ ভোট ডাকাতি করতে চায়, দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করতে চায়, তাদের সাথ দেব না। তোমরা সন্ত্রাসী কাজ করছো, ইতিমধ্যেই ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের বোনেদের গায়ে হাত দেওয়া হয়েছে, আমাদের ভাইদের গায়ে হাত দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমরা ধৈর্য ধারণ করে আছি। ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইকে ইতিমধ্যে রক্তাক্ত করেছে সারা বাংলাদেশে, আমরা ধৈর্য ধারণ করেছি। আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নিও না, আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নিয়ে দিল্লিতে পালিয়েছে ফ্যাসিবাদ। আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর, সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষা করে এক সুনিপুণ ইনসাফ কল্যাণের রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। আগামীর 12ই ফেব্রুয়ারি হবে বাংলাদেশের জন্য এক নবদিগন্তের উন্মোচন। জেগেই যখন উঠেছো বন্ধু, খালি হাতে ফিরিও না। এখনই সময় লড়াই করার, জিরিও না। বিশ্রাম নেয়ার সময় আমাদের নাই। আমরা জেগে থাকবো। আমরা শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা খান জাহানের উত্তরসূরি, আমরা বাগেরহাটের অধিবাসী। আমাদের ভোটাধিকার 17 বছর দিতে পারি নাই, ভোট দিব, ভোট গুনে নিয়ে রাত্রে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রাণের খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল আমাদের এই খুলনা। এই জনপদে আমার বেড়ে ওঠা, দীর্ঘ সময় ধরে দেখেছি শিল্প কল কারখানাগুলো দুর্নীতি দুঃশাসনের কারণে কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নদী ভাঙন, ঘের দখল, ডাকাতি, ছিনতাই, হত্যা, সন্ত্রাসের মধ্য দিয়ে
আমাদের এই দক্ষিণবঙ্গের জনপদকে বারবার নির্যাতিত এবং নিষ্পেষিত করা হয়েছে। ফ্যাসিবাদী আমলে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। উন্নয়নের নামে মূল্য ঝুলিয়ে দিয়ে আমাদেরকে দেউলিয়া করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা দেখেছি কার্ডের নামে কিভাবে বাণিজ্য করে কোটি কোটি টাকা ফ্যাসিবাদের সময় হাতিয়ে নেওয়া হয়েছে। 2001 সালে যখন এসেছিল একটা দল, নির্বাচনের সময় তারা কিছু ইশতেহার দিয়েছিল। তারা বলেছিল তারা কৃষকদের 5,000 টাকা ঋণ সুদ সহ মওকুফ করে দিবে। তারা বলেছিল বেকারদের ভাতা দিবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জনপদে তারা বেকারত্ব দূর করবে, শিল্প কারখানাগুলো গড়ে তুলবে। তারা বলেছিল ইপিজেড গড়ে তুলবে। তারা তাদের কোনো প্রতিশ্রুতি রাখে নাই। 1 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দুর্নীতিতে এদেশকে চ্যাম্পিয়ন করেছিল তারা। শিক্ষা কাঠামো, দক্ষিণ অঞ্চলের শিক্ষা কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোর রাস্তাঘাট, জননিরাপত্তা আজ বিঘ্নিত হচ্ছে। দিনে দুপুরে মানুষকে লাশ হতে হচ্ছে। এই জনপদকে গড়ে তোলার জন্য সুশাসন আর ইনসাফের কোনো বিকল্প নাই। এজন্য আমাদের এই জনপদের যে মানুষগুলো নদী ভাঙনের কারণে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, জমি হারাচ্ছে, এই মানুষগুলো তারা ঢাকায় চলে যাচ্ছে, বিভিন্ন এলাকাগুলোতে চলে যাচ্ছে। এই খুলনা শহরকে একটা স্যাটেলাইট সিটি গড়ে তুলে যদি কর্মসংস্থানের হাব তৈরি করা যেত, এখানে যদি ইপিজেড গড়ে তোলা যেত, ইন্ডাস্ট্রি তৈরি করা যেত, গ্যাস কলকারখানা দেওয়া যেত, কারিগরি শিক্ষার উপযোগী ব্যবস্থাপনা করা যেত, তাহলে এই দক্ষিণবঙ্গের মেধাগুলো পুরো জাতির জন্য উপকার বয়ে নিয়ে আসতে পারত। জামাত ইসলামী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে আর ঢাকায় যেতে হবে না। খুলনার 250 বেড হাসপাতাল, এটা গরু ছাগলের থাকার জায়গা ছাড়া আর কিছুই মনে হয় না। মানুষকে এখানে লাঞ্ছিত করা হয়, তার চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না। যে কয়টা এখানে মেশিন রয়েছে সেখানে প্রেসক্রিপশন দিয়ে কোনো মেশিন কাজ করে না। প্রতিটা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয়, বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা নিতে হয়। আমাদের দরিদ্রপীড়িত জনগোষ্ঠী চিকিৎসার অভাবে দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে। জামাত ইসলামীর মোহতারাম আমির ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এরপর 64টি জেলায় 64টি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। 5 বছরের নিচে শিশু যারা রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারা পাবে। এরপর 7 ঊর্ধ্ব যারা রয়েছে তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে। কার্ডের যে গেম খেলা হচ্ছে, কার্ড নয়, প্রত্যেক নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট কার্ড থাকবে, সকলকে নাগরিক সুবিধা দেওয়া হবে। জনগণের সেবক হবে জামাত ইসলামী। জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে 1 পয়সা অনুদান নিয়ে কোনো এমপি চলবে না। দুর্নীতির সাথে তারা জড়িত হবে না, ঋণ খিলাপি নিবে না। জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোনো সংগঠন বা দল নেই যারা বুকে হাত দিয়ে বলতে পারে দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব। সুতরাং আগামীর বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের ভাইয়েরা, আপনাদের সন্তানেরা যেভাবে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে রায় দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে কাজ করার সুযোগ দিয়েছে, ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে। ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদে বিজয় অর্জন করার পরে পুরো ছাত্র সংসদ ক্যাম্পাসের আশেপাশের এলাকা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক থেকে মুক্ত করে একটি আত্মনির্ভরশীল একাডেমিক ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে। পুরো বাংলাদেশের দায়িত্ব যদি জামাত ইসলামী পায়, এর একটা নমুনা মাত্র। পুরো বাংলাদেশের চাঁদাবাজ, সন্ত্রাস একদিনে তওবা করে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। তারা দেখবেন চাঁদাবাজি যারা করে তাদের জন্য অ্যাপস খোলা হয়েছে। আপনারা শুধু নালিশ করলেই প্রশাসন গিয়ে ওই চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কারো কোনো ক্ষতি হবে না। আমরা এমন একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। সেই স্বপ্ন নিয়ে জামাত ইসলামীর মোহতারাম আমির বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া ঘুরে বেড়াচ্ছে। আপনারা ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে জনসমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ, বিপ্লব উত্তর এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।